আচ্ছা, কেমন হয় যখন আপনি একা ঘরে ঘুমান, ঠিক তখনই চাদরের নিচে আপনার ঠিক পাশেই কেউ একজন আপনার মাথায় হাত বুলিয়ে দেয়? না, সে আপনার প্রিয় কেউ নয়। সে এসেছে আপনার করা এক পুরনো পাপের হিসেব নিতে, আপনার প্রতিটি রক্তবিন্দুতে হাহাকার ছড়িয়ে দিতে। ল্যাটিন ভাষায় একেই বলে ডাইস ইরে, বা শেষ বিচারের দিন। তাহলে চলুন শুরু করা যাক মালায়ালাম মাস্টারপিস মুভি ডাইস ইরে 2025। গ্রামের এক কুয়ো থেকে জল তোলার সময় হঠাৎ একটি মেয়ের নিথর দেহ উপরে উঠে আসে। মেয়েটির নাম কনি, কিন্তু সে কেন আত্মহত্যার পথ বেছে নিল তা কেউ জানে না। এরপর আমাদের পরিচয় হয় রোহানের সাথে, যে পেশায় একজন আর্কিটেক্ট। ধনী বাবার সন্তান হলেও বাবা আমেরিকায় থাকায় রোহান এই দেশেই একা থাকে। নিত্য নতুন মেয়েদের সাথে সময় কাটানো আর ফুর্তি করাই যেন তার জীবনের নেশা। এমন সময় রোহানের এক বন্ধু এসে তাকে কনির আত্মহত্যার খবরটি জানায়। কনির মৃত্যুর কথা শুনে রোহান মুহূর্তেই ভীষণ চিন্তায় পড়ে যায়। কোনো কিছু না ভেবেই সে তড়িঘড়ি করে কনিদের বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে তার দেখা হয় কনির প্রতিবেশী মধুসূদন নামের এক লোকের সাথে। রোহান সবার কাছে জানতে চায় কনি মরার আগে কোনো চিঠি রেখে গেছে কিনা। সে মূলত আত্মহত্যার কারণ খুঁজছিল, কিন্তু পরিবার জানায় সে কিছুই লিখে যায়নি। অন্যদিকে মধুসূদনকে তার অসুস্থ মায়ের পাশে বসে থাকতে দেখা যায়। তার মা বলে, তোর বাবার সেই বিশেষ ক্ষমতা এখন তোর মধ্যেও রয়েছে, আর সেই কারণেই তুই বুঝতে পেরেছিলি কনির সাথে ঠিক কী ঘটতে চলেছে। সব জানার পরেও তুই কেন কনি বা ওর পরিবারকে একবারও সাবধান করলি না? এদিকে রোহান কনির বাড়ি থেকে একটি চুলের ক্লিপ লুকিয়ে নিজের সাথে নিয়ে আসে, আর এই সামান্য একটি ভুলই রোহানের জীবনে চরম আতঙ্ক ডেকে আনে। গভীর রাতে রোহান অনুভব করে ঘুমের মধ্যে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আতঙ্কে থরফরিয়ে বিছানায় উঠে বসে রোহান। সে দেখে বিছানার পাশের অংশটা ডেবে আছে, যেন সত্যি সেখানে কেউ শুয়েছিল। এমনকি সেই জায়গাটা এমনভাবে নড়ছিল যেন অদৃশ্য কেউ এখানে ওখানে শুয়ে ছটফট করছে। রোহান ভীষণ ভয় পেয়ে কোনো মতে সেই রাতটা পার করে, কিন্তু পরের রাতেও ঠিক একই ঘটনা ঘটে। সে ওই রাতেই তড়িঘড়ি করে আমেরিকার ফ্লাইটের টিকিট বুক করে ফেলে, কিন্তু গভীর রাতে এক অদৃশ্য আত্মা রোহানকে ঘর জুড়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়ায়। প্রেত আত্মাটি রোহানের গলা টিপে ধরলে সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এরপর সেই পিশাচ রোহানের হাতটাকে কামড়ে ধরে, তবে কোনো এক কারণে সে রোহানকে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে বাড়ির লোক রোহানকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। জ্ঞান ফিরলে রোহান নিজের হাতে সেই তীক্ষ্ণ দাঁতের গভীর কামড়ের দাগ দেখতে পায়। ভয়ে দিশাহারা হয়ে সে সাহায্যের জন্য মধুসূদনের কাছে ছুটে যায়। সে বলে, সব শুনে অদ্ভুত মনে হলেও এখন আপনি আমার একমাত্র ভরসা। রোহান সব সত্যি বলতে শুরু করে। আমি কনিকে 8 মাস আগে থেকেই চিনতাম। আমাদের শারীরিক সম্পর্কের পর কনি আমাকে বিয়ের জন্য বারবার চাপ দিতে থাকে। ওকে এড়ানোর জন্য আমি এক সময় ওর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই। কনি পাগলের মতো কল মেসেজ করলেও আমি আর কোনো সাড়া দিতাম না। হঠাৎ করেই ওর যোগাযোগ বন্ধ হলে ভাবি ও হয়তো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এরপরই জানতে পারি যে কনি আসলে আত্মহত্যা করেছে। আমি জানি না ও কেন এমন করলো, কিন্তু এখন ওর আত্মা আমাকে শাস্তি দিচ্ছে। আপনি আমার বাবাকে চিনতেন, তাই একমাত্র আপনার উপর ভরসা করেই সব বললাম। যেভাবে হোক আমাকে বাঁচান। আমেরিকাতে চলে গেলেও ও আমার পিছু ছাড়বে না। রোহানের কথা শুনে মধুসূদন চিন্তায় পড়লে ঠিক তখনই একটি চায়ের কাপ ভেঙে যায়। এতে মধুসূদন বুঝে যায় কোনো এক অশুভ শক্তি এই মুহূর্তেও রোহানের আশেপাশে ঘুরছে। মধুসূদন বলে, কারো অপমৃত্যু হলে 16 দিন পর্যন্ত তার আত্মা মুক্তি পায় না। এই 16 দিন সেই প্রেতাত্মা তার প্রিয় মানুষের আশেপাশেই বিচরণ করে। তাই চাইলেই আমি এখন কিছু করতে পারছি না। আমাকে একটু ভাবতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমার সময় লাগবে। তোমাকে অন্তত 16 দিন অপেক্ষা করতে হবে। 16 দিন পর কনির শ্রাদ্ধ শান্তি হলে হয়তো সে তোমাকে আর বিরক্ত করবে না। মধুসূদন নিজেও সেই অশুভ শক্তির আভাস পেয়ে যায়। নিজের ভেতরে এই ভয়ের কারণেই মধুসূদন সরাসরি রোহানকে সাহায্য করতে চাইছিল না। এরপর রোহান বাড়ি ফিরে নিজের মাথার চুলগুলো একেবারে ছোট করে ছেঁটে ফেলে, কারণ কনি বেঁচে থাকতে সব সময় রোহানের চুলে হাত বুলিয়ে দিত। মৃত্যুর পরেও সে রোজ রাতে এসে ঠিক একইভাবে চুলে হাত বুলাতে থাকে। রোহান বাড়ির কর্মীদের নির্দেশ দেয় যেন সারা রাত সব লাইট জ্বালিয়ে রাখা হয়। সে কড়াভাবে জানায় লাইট যেন না নেভে এবং জানালা দরজার সব পর্দা সরিয়ে দেওয়া হয়। এরপর রোহান কনির ভাইকে নিজের বাড়িতে ডেকে পাঠায়।
কনির ভাইকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বোনের মৃত্যুতে একদম ভেঙে পড়েছে। সে এতটাই পাথর হয়ে গেছে যে বোনের মৃত্যুতে এক ফোঁটা চোখের জলও ফেলেনি। তবে রোহানের সামনে আসতে সে আর নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। রোহান তাকে সান্ত্বনা দিয়ে যাওয়ার সময় অদৃশ্য সেই শক্তি ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ছেলেটির পা মারাত্মক জখম হলে রোহান তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। বাড়ি ফিরলে গভীর রাতে রোহানের আবারও মনে হয় অশুভ কিছু ঘটতে চলেছে। আর এখানেই গল্পের মোড় ঘোরে। সিঁড়িতে সে এক ভয়ানক পিশাচকে দেখতে পায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেটি মোটেও কনির প্রেতাত্মা ছিল না, সেটি ছিল একজন পুরুষের প্রেতাত্মা। যা দেখে রোহান পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে ভেবেই পাচ্ছিল না যে কেন এক পুরুষ পিশাচ তার পিছু নিল। ঘটনাটা তার কাছে এক মস্ত বড় রহস্য হয়ে দাঁড়ায়। পরদিন সকালে রোহান মধুসূদনকে বাড়িতে ডেকে সব খুলে বলে। সে জানায়, ভেবেছিলাম কনি এসেছে, কিন্তু এখন এক পুরুষ আত্মা বদলা নিতে চাইছে। রোহানের মুখে এই অদ্ভুত কথা শুনে মধুসূদনও বেশ অবাক হয়ে যায়। তিনি রোহানকে জিজ্ঞেস করে, তুমি কি কনির কোনো জিনিস নিজের কাছে রেখেছ? রোহান স্বীকার করে যে সে কনির বাড়ি থেকে একটি চুলের ক্লিপ নিয়ে এসেছিল। মধুসূদন বলে, তার মানে ওই ক্লিপের মধ্যেই রহস্য লুকিয়ে আছে। অপূর্ণ ইচ্ছা নিয়ে কেউ মরলে তার আত্মা সেই প্রিয় জিনিসের সাথে আটকে থাকে। যেহেতু তুমি পুরুষ আত্মা দেখেছ, তাই ওই ক্লিপ হয়তো অন্য কারো ছিল। কনির অন্য কোনো সম্পর্ক ছিল কিনা তা খুঁজতে তারা কনিদের বাড়ি যায়। সেখানে গিয়ে রোহান ক্লিপটা ঠিক আগের জায়গায় সযত্নে রেখে দেয়। মধুসূদন কনির ঘর তল্লাশি করে দেখে একজোড়া নূপুর সেখান থেকে উধাও হয়ে গেছে। রোহান নিজের বাড়িতে যে নূপুরের শব্দ শুনত তার মানে এখানে পরিষ্কার হতে শুরু করে। তবে পুরুষ আত্মা কেন নূপুর পরে তাকে ভয় দেখাচ্ছে তা নিয়ে রোহান দুশ্চিন্তায় পড়ে। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তারা পরিচালিকা আলসাম্মার কাছে যায়। আলসাম্মার ছেলে মনু সৌদি আরবে থাকে, তবে তার থেকে বিশেষ কিছু জানা যায় না। শেষমেশ কোনো সমাধান না পেয়ে তারা যে যার বাড়িতে ফিরে যায়। মধুসূদন বাড়ি আসতেই দেখে যে ঝড় উঠেছে এবং কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতে খেতে বসলে আবারও সেই পরিচিত নূপুরের আওয়াজ ঘরে শোনা যায়। এরই মাঝে ঘরের দরজা নিজে থেকেই খুলে যায় এবং একটি চেয়ার এগিয়ে আসতে শুরু করে। ভয়ে মধুসূদন দ্রুত ঠাকুর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর নূপুরের সেই শব্দ আবারও ঠিক দরজার সামনে এসে থামে। মধুসূদন দরজার ফাঁক দিয়ে দেখে অন্ধকারের মধ্যে কেউ একজন নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু শান্ত হলে মধুসূদন দ্রুত সারা ঘরে নুন ছিটিয়ে দেয়। শাস্ত্রমতে নুন ছিটিয়ে দিলে অশুভ শক্তি বাড়ির সীমানায় ঢুকতে পারে না। পরদিন সকালে রোহান আর মধুসূদন কনির নাচের স্কুলে গিয়ে কথা বলে। সেখান থেকে তারা জানতে পারে ক্লাসের একটি ছেলে সবসময় কনির দিকে তাকিয়ে থাকতো। মেয়েটি আরও জানায় রহস্যময় সেই ছেলেটি একটি জেরক্সের দোকানে কাজ করত। ঠিকানা মতো তারা সেই দোকানে পৌঁছায় এবং জানতে পারে ছেলেটির নাম ফিলিপ। দোকানদার জানায় ফিলিপ কিছু কাগজ প্রিন্ট করতে দিয়েছিল যা সে আর নিতে আসেনি। সেই কাগজগুলো খুলে তারা দেখতে পায় সেখানে অদ্ভুত কিছু মন্ত্র লেখা। সেখানে তারা আরও জানতে পারে মনু আর ফিলিপ একসাথে সৌদি আরব গিয়েছিল। তারা ভাবলো মনুর এজেন্টের খোঁজ পেলে হয়তো ফিলিপের তথ্য পাওয়া যেতে পারে। নথিপত্র থেকে জানা যায় ফিলিপের সাথে সেন্ট জোসেফ চার্চের যোগাযোগ ছিল। মধুসূদন চার্চে যায় এবং রোহান আলসাম্মার বাড়ির দিকে যায়। ফাদার জানায় ফিলিপের লেখাগুলো বাইবেল ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে একটি বিশেষ ল্যাটিন শব্দ ছিল ডাইসাইরি, যার অর্থ শেষ বিচারের দিন। এটি মূলত একটি ধর্মীয় গান যা মৃত্যুর পর মানুষের শেষ বিচারের কথা মনে করিয়ে দেয়। তবে ফাদার অবাক হয়ে বলে ফিলিপ এই অংশটি অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করেছে। সে জানায় ফিলিপ চার্চের লাইব্রেরির সব বই পড়ে শেষ করে ফেলেছিল। এরপর ফাদার মধুসূদনকে ফিলিপের একটি ছবি দেখায় এবং দৃশ্যটি বদলে যায়। এদিকে রোহান আলসাম্মার বাড়িতে পৌঁছে মনুর ফোন নম্বর আর এজেন্টের খোঁজ চায়। আলসাম্মা নম্বর খুঁজতে অন্য ঘরে গেলে রোহান সুযোগ বুঝে ভিতরে ঢুকে পড়ে। সেখানে অনেক ট্রফি সাজানো ছিল, কিন্তু ট্রফির নামগুলো দেখে রোহান চমকে ওঠে, কারণ ট্রফিগুলোতে মনু নয় বরং লেখা ছিল ফিলিপ জেবাস্টিয়ান। অন্যদিকে ফাদার যখন ফিলিপের ছবি দেখায় মধুসূদন বুঝতে পারে এটিই মনু। এর মানে ফিলিপ আর মনু আসলে একই ব্যক্তি, আর সে হচ্ছে আলসাম্মারই ছেলে। এদিকে রোহান যখন মনুর জায়গায় ফিলিপের নাম দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়। সে আলসাম্মার বাড়ির একটি বদ্ধ ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। সেখানে একটি পচা গলা মৃতদেহ দেখে তার রক্ত হিম হয়ে আসে। কঙ্কালটির গায়ে হাজারো পিঁপড়ে আর মাকড়সার জাল ছড়িয়ে আছে।
এই মৃতদেহটি ছিল স্বয়ং মনু ওরফে ফিলিপের, যে আসলে অনেক আগেই মারা গেছে। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সেই কঙ্কালের পায়ে কনির নূপুর পরানো ছিল। ঠিক তখনই পেছন থেকে আলসাম্মা এসে রোহানের মাথায় সজোরে আঘাত করে। রোহান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে মধুসূদন তাকে কল করতে থাকে। এদিকে আলসাম্মা পাগলিনীর মতো তার ছেলের স্মৃতি নিয়ে বিড়বিড় করতে শুরু করে। সে বলে, আমার মনুর আরেকটা নাম ছিল ফিলিপ, চার্চ ওকে এই নাম দিয়েছিল। ছোটবেলা থেকেই ওর ক্যান্সার ছিল। ও জানতো ও দ্রুত মারা যাবে। ও কনিকে খুব ভালোবাসতো, কিন্তু কোনোদিন সাহস করে মুখ ফুটে বলতে পারেনি। রোজ জানালা দিয়ে ও কনিকে দেখতো। মা হয়ে সন্তানের এমন কষ্ট আমি নিজের চোখে সহ্য করতে পারতাম না। আমি ভাবতাম আমার ছেলেরা কি এভাবেই নিজের মনের কষ্ট নিয়ে চলে যাবে। তাই কনিদের বাড়ির কাজ করার সময় আমি ওর জিনিস চুপি চুপি নিয়ে আসতাম। কনির বাসের টিকিট থেকে শুরু করে ওর দুল মালা অনেক কিছু আমি জমিয়েছিলাম। যেদিন আমার ছেলে শেষ নিঃশ্বাস গুনছিল সেই দিন আমি কনির নুপুরটা ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম। কনির সেই নুপুরটা পরে আমার ছেলেটা সেই দিন যে পরিমাণ খুশি হয়েছিল তা বলার বাইরে। জীবনের শেষ মুহূর্তে ছেলেটা আমার এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বিদায় নিয়েছিল। মনু বলতো, মা, মৃত্যুর পর আমার দেহ সৎকার করো না, এখানেই রেখে দিও। ও বিশ্বাস করতো বিচারের দিন প্রভু যিশু তাকে আবারও পৃথিবীতে পাঠাবে। আর সেই আশাতেই আমি এতদিন ধরে আমার মরা ছেলের দেহ আগলে রেখেছি। ও বলেছিল মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি এক নতুন পথ চলার শুরু। আলসাম্মার কথা থেকেই বোঝা যায় দেহ সৎকার না হয় মনুর আত্মা মুক্তি পায়নি। রোহান কনির ক্লিপ নেওয়ায় মনুর আত্মা ভাবে কনিকে কেউ তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এবার আলসাম্মা গর্জে উঠে বলে, আমি যখন ঈশ্বরকেও দেইনি তখন তোকে কেন দেব? এদিকে মধুসূদন দেখে আলসাম্মা জঙ্গলে গর্ত খুঁড়ছে আর রোহানকে সেখানে পুঁতে ফেলার চেষ্টা করছে। মধুসূদন তখন দ্রুত আলসাম্মার ঘরে ঢুকে রোহানকে উদ্ধারের চেষ্টা করে। পায়ে থাকা কনি সেই নুপুরটা খোলার চেষ্টা করে, কিন্তু নুপুরটা কঙ্কালের সাথে এমনভাবে লেগেছিল যে কোনোভাবেই খোলা যাচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে রোহান রান্নাঘরের দিকে যায় ধারালো চাকু খোঁজার জন্য। ঠিক সেই মুহূর্তে মনুর ঘরের আলো নিভে যায় এবং দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। মধুসূদন সেই ঘরে আটকা পড়ে এবং পৈশাচিক চিৎকার আর নুপুরের শব্দ শোনা যায়। বাইরে থাকা আলসাম্মা শব্দ শুনে বুঝতে পারে ভিতরে কোনো একটা গন্ডগোল হচ্ছে। সে ঘরে ছুটে এসে পাগলের মতো রোহানের উপর ঝাঁপিয়ে পড়ে আঘাত করতে থাকে, কিন্তু রোহান আলসাম্মাকে ঠেলে সরিয়ে দিয়ে মনুর ঘরের দরজার সামনে আসে। দরজা খুলতেই সে দেখে মনুর আত্মা হিংস্রভাবে মধুসূদনের উপর ভর করার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে রোহান দা দিয়ে মনুর নুপুর পরা পায়ে সজোরে আঘাত করে। সে কঙ্কালের শরীর থেকে নুপুর সহ পা দুটাকে পুরোপুরি আলাদা করে ফেলে। কোনো কিছু না ভেবেই রোহান দ্রুত সেই কঙ্কাল আর নুপুর আগুনে নিক্ষেপ করে। আগুনে পোড়ানোর সাথে সাথেই এক বিকট চিৎকার আকাশ ভেদ করে মিলিয়ে যায়। সেই বুক কাঁপানো আওয়াজ শুনে মনে হচ্ছিল এতদিন পর মনুর আত্মা মুক্তি পেয়েছে। আগুনের শিখায় মনুর কঙ্কালের সাথে কনির স্মৃতিও ছাই হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মধুসূদনের জ্ঞান ফিরে আসে এবং সব শান্ত হয়ে যায়। ওদিকে আলসাম্মা তার ছেলের কঙ্কাল পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়ে। রোহান তাকে বেরিয়ে আসতে বললেও সে তার সন্তানকে ছেড়ে আসার কোনো আগ্রহ দেখায় না। আলসাম্মার এই চরম সুখ দেখে রোহানের মায়া হয়, কারণ সে তো কেবল এক মা। দৃশ্যটি এখানেই কাট হয়ে যায়। এরপর দেখা যায় রোহান আবারও মধুসূদনের সাথে দেখা করতে এসেছে। মধুসূদন জানায় আলসাম্মার ভাই তাকে গ্রামের বাড়ি নিয়ে গেছে। রোহান বিদায় জানিয়ে বলে যে সে আগামীকাল আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। বাড়ি ফিরে সে মালপত্র গোছাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত কাণ্ড ঘটে। হঠাৎ করেই রোহানের কানে কনির সেই চুলের ক্লিপের শব্দ ভেসে আসে। রুমে গিয়ে দেখে সেই একই ক্লিপ সেখানে পড়ে আছে যা সে ফেলে এসেছিল। এই অলৌকিক কাণ্ড দেখে তার মনে হয় বিছানার চাদরের নিচে কেউ একজন শুয়ে আছে। রোহান আতঙ্কে কুঁকড়ে যায়। সে ভাবছিল মনও মুক্তি পেলেও এখন আবার কে এলো। কাঁপা কাঁপা হাতে চাদরটি তুলতেই এক পৈশাচিক হাসি আর কান্নার আওয়াজ আসে। মনু তো মুক্তি পেয়েছে, তবে এখন কে আবার রোহানের পিছু নিল? আর এই শ্বাসরুদ্ধকর রহস্যের মধ্য দিয়েই সিনেমাটির পরিসমাপ্তি ঘটে।